অনেক দিন আগের কথা। চম্পারণ জেলার একটি ছোট গ্রামের বাইরে এক গরিব ভিখারিনী, যার নাম কৌশল্যা, একটি শিশুর জন্ম দেয়। কাকতালীয়ভাবে সেই একই দিনে ওই গ্রামের জমিদারের ঘরেও একটি শিশুর জন্ম হয়, কিন্তু দুজনের ভাগ্য ছিল একদম আলাদা। কোনো এক পণ্ডিত মশাই ভিখারিনী কৌশল্যাকে তার বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলছিলেন। মা, তোমার এই ছেলে তোমার ভাগ্য বদলে দেবে, সারা বিশ্বে সে নাম করবে, তোমার এই ভিক্ষা করা চিরকালের মতো বন্ধ করে দেবে। খুব ভালো ভাগ্য নিয়ে জন্মেছে এই বালক। আপনি কি সত্যি বলছেন বাবা? হ্যাঁ মা, আমার কথা একদম সত্যি। দূর থেকে তাদের দুজনের কথা সেই জমিদার শুনে ফেলেন। পণ্ডিত মশাই কৌশল্যার কাছ থেকে বিদায় নিতেই জমিদার তাকে থামালেন এবং সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। পণ্ডিত মশাই, আপনি যেমন ওই ভিখারিনীর বাচ্চার ভাগ্য গণনা করলেন, তেমনি আমার ছেলের ভাগ্যটাও একটু দেখুন। বলুন তো, আমাদের ছেলের কপালে কি লেখা আছে? হ্যাঁ পণ্ডিত মশাই, কি ভাবছেন? তাড়াতাড়ি বলুন। জমিদার সাহেব, আপনার ছেলের ভাগ্য খুবই খারাপ। এত ধন সম্পদ থাকা সত্ত্বেও সে এই পরিবারে ধ্বংস ডেকে আনবে। এই কথা শুনে জমিদার সাহেব ও তার স্ত্রী অবাক হয়ে গেলেন। আমার একটা ভবিষ্যৎবাণীও আজ পর্যন্ত ভুল হয়নি। জমিদার সাহেব, বাকিটা আপনাদের ইচ্ছে, মানুন বা না মানুন, কিন্তু এটাই সত্যি। আমি আসছি জমিদার সাহেব। এতটুকু বলে পণ্ডিত মশাই যেই পা বাড়ালেন, তখনই জমিদার সাহেব তাকে থামালেন এবং তার সামনে টাকার তোড়া রেখে ধীর গলায় বললেন, পণ্ডিত মশাই, আমরা ভাগ্য তো বদলাতে পারবো না, কিন্তু যার আগমনে আমাদের ভাগ্য বদলাতে পারে তাকে তো নিয়ে আসতে পারি। এর মানে কি জমিদার সাহেব? আপনি কি বলতে চাইছেন? মানে এটাই যে আপনি বাচ্চাদের অদল বদল করে দিন, কোনোভাবে চুপি চুপি ওই ভিখারিনীর বাচ্চাটা এনে আমাদের দিন, আর আমাদের বাচ্চাটা ওকে দিয়ে দিন। ওই ভিখারিনীর কপাল তো আগে থেকেই পোড়া, এর চেয়ে খারাপ আর ওর কপাল কি হবে? আমার এই কাজটা করে দিন, যার বিনিময়ে আমি আপনাকে লাখ টাকা দিচ্ছি। টাকার তোড়া দেখে পণ্ডিতের মনে লোভ জন্মালো। সুযোগ বুঝে এক রাতে সে চুপি চুপি জমিদারের বাচ্চার সাথে ভিখারিনী কৌশল্যার বাচ্চার অদল বদল করে দিল। আর এভাবেই সেই বড়লোক বাড়ির ছেলে এখন ভিখারিনীর ঘরে বড় হতে লাগলো। আর সেই ভিখারিনীর ছেলে জমিদার ও তার স্ত্রী সরলার ঘরে। কৌশল্যা নিজের ছেলের নাম রাখল রোহন, আর সরলা নিজের ছেলের নাম রাখলেন অর্জুন। একদিন এক পণ্ডিত মশাই বলেছিলেন, আমার ছেলে সারা বিশ্বে নাম করবে, তাই আমি ভিক্ষে করে হলেও একে পড়াশোনা শেখাবো। এরপর থেকে কৌশল্যা ভিক্ষে করে করে নিজের ছেলেকে পড়াতে লাগলেন। কিন্তু তিনি এই সত্যটা সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিলেন যে রোহন আসলে তার নিজের ছেলে নয়। অন্যদিকে সরলা তার ছেলে অর্জুনকে শহরের এক মস্ত বড় স্কুলে ভর্তি করিয়ে দিলেন। ধীরে ধীরে দুজনেই বড় হয়ে উঠল। এক রাতে হালকা তুষারপাতের মধ্যে রোহন এক শ্মশানের বাইরে বসেছিল। তখনই তার মা কৌশল্যা, যিনি এখন বেশ বৃদ্ধ হয়ে গেছেন, তুষারপাতে ভিজতে ভিজতে তার কাছে এলেন। আরে রোহন বাবা, তুই এখানে বসে আগুন পোহাচ্ছিস? অনেক রাত হয়েছে, তুই বারবার এই শ্মশানের বাইরে কি করতে চলে আসিস বলতো? কিছু না মা, এই শ্মশানের বাইরে আমি খুব শান্তি পাই, তাই চলে আসি। চলো এবার বাড়ি যাই। রোহন তার মাকে নিয়ে বাড়ি ফিরে এলো। তারা দুজনে একটা ভাঙাচোরা কুড়ে ঘরে থাকত। যা হোক, দুজনে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ল। অন্যদিকে জমিদার বাবু আর তার স্ত্রী সরলা খুব চিন্তিত হয়ে বসেছিলেন। এত রাত হয়ে গেল, এই অর্জুনটা কোথায় রয়ে গেল? এখন আর কি করতে পারি বলো? আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু নিজেদের ভাগ্য আর বদলাতে পারলাম না। হয়তো নিজের সেই সব বখাটে বন্ধুদের সাথে কোথাও ঘুরছে। তারা দুজনে ওখানেই বসে বসে ঘুমিয়ে পড়লেন। প্রায় মাঝরাতে অর্জুনের এক বন্ধু তাকে ছাড়তে তাদের হাভেলি পর্যন্ত এলো। হাভেলির বাইরে গাড়ি এসে থামল। অর্জুন টলতে টলতে গাড়ি থেকে বের হলো। তখনই অর্জুনের বন্ধু তাকে বলল, চল, ঠিক আছে অর্জুন, সাবধানে যাস, আমিও এবার বাড়ি যাই। ঠিক আছে দোস্ত, তুই এখান থেকে যা, দেখ আমি তো আমার বাড়ি এসে গেছি, তুইও সাবধানে বাড়ি যাস। তার বন্ধু গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেল। এদিকে অর্জুন টলতে টলতে হাভেলির ভেতরে ঢুকল। তার গলার আওয়াজ পেতেই তার বাবা মা জেগে উঠলেন। অর্জুন, তুই আমার বদনাম করার একটা সুযোগও ছাড়িস না। সারাদিন বন্ধুদের সাথে কেন এমন বাউন্ডুলের মতো ঘুরে বেড়াস? আর তোর গাড়িটা কোথায় গেল? আরে বাবা, ওইটুকু খেলনার মতো গাড়ির জন্য তুমি চিন্তা করছো?
আরে ওই লক্কর গাড়িটা আমি বারবার স্টার্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা স্টার্টই হচ্ছিল না। তাই ওটাকে আমি খাদে ফেলে দিয়েছি আর বন্ধুর গাড়িতে করে চলে এসেছি। কাল আমার নতুন গাড়ি চাই। দেখছো সরলা, এই অর্জুনের কাণ্ডকারখানা। একে তো কত কষ্ট করে একটা গাড়ি কিনলাম, আর সেটাকে ও কোথাও ফেলে দিয়ে আসলো। মন তো চায় ওকে বাড়ি থেকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। আপনি শান্ত হন, ও এখন হুঁশে নেই, মাতাল অবস্থায় আছে। অর্জুন বাবা, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়। ঠিক আছে মা, তুমি খুব ভালো, কিন্তু এই বুড়োটাকে একটু বুঝিয়ে বলো। এর নিজের ধন সম্পত্তি নিয়ে বড্ড অহংকার। মরে গেলে কি সব সাথে করে উপরে নিয়ে যাবে নাকি? সব তো আমারই। জমিদার মশাই কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই অর্জুন সোজা তার ঘরে চলে গেল। ওর মুখের ভাষা দেখছো সরলা? কেউ নিজের বাবার সাথে এভাবে কথা বলে? আপনি অকারণে চিন্তা করছেন। ও আসলে হুঁশে নেই, তাই এমনটা বলে ফেলেছে। ভুলে গেলেন জন্মের সময় পণ্ডিতজি কি বলেছিলেন? আমাদের ছেলের ভাগ্য খুব ভালো, একদিনও সারা দেশে অনেক বড় নাম করবে। আমার তো কোথাও থেকে কোনো লক্ষণ নজরে আসে না। এই অর্জুন সারাদিন বন্ধুদের সাথে শুধু এদিক সেদিক আড্ডা দিয়ে ঘুরে বেড়ায়। অন্যদিকে মাঝরাতে হঠাৎ রোহনের মা কৌশল্যার ঘুম ভেঙে গেল। সে দেখল তার ছেলে রোহন মোমবাতি জ্বালিয়ে মন দিয়ে পড়াশোনা করছে। মনে হচ্ছে পণ্ডিতজি একদম ঠিক বলেছিলেন, ওনার বলা কথা আমার সত্যি হতে চলেছে বলে মনে হচ্ছে। এটুকু ভেবে সে আবার ঘুমিয়ে পড়ল। সকাল হতেই কৌশল্যা তার ভিক্ষার বাটিটা তুলে নিয়ে বাইরে যেতে লাগল। তখনই তার ছেলে রোহন উঠে বাইরে এলো। আমি এখন বড় হয়ে গেছি, তোমাকে এভাবে ভিক্ষা করতে দেখা আমার ভালো লাগে না। আমিও তোমার সাথে ভিক্ষা করতে যাব। বাবা, দ্বিতীয়বার এমন কথা মুখেও আনিস না। আর আমার ভিক্ষা চাইতে খারাপ লাগে না, কারণ এটা আমাদের বংশগত পেশা। আমার বাবা মাও ভিক্ষা করতেন, তাদের বাবা মাও ভিক্ষাই করতেন। কিন্তু তোর জন্মের সময় পণ্ডিতজি বলেছিলেন যে তুই আমাদের ভাগ্য বদলে দিবি, তাই তুই শুধু পড়াশোনায় মন দে। যেই দিন তুই সফল হবি, আমি ভিক্ষা করা ছেড়ে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি মা, খুব শীঘ্রই ভিক্ষা করার এই বংশগত পেশা আমি বন্ধ করে দেব। এরপর কৌশল্যা বাটি নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়ল। ভিক্ষা চাইতে চাইতে সে ওই গ্রামেই পৌঁছে গেল যেখানে জমিদার বাবু থাকতেন। ভগবানের নামে কিছু দিন, ভগবানের নামে কিছু দিন, ভগবান আপনাদের ভালো করবেন। তখনই কিছু গ্রামবাসী তার বাটিতে পয়সা দিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতে সে জমিদার বাবুর বিশাল হাভেলির বাইরে পৌঁছালো। কৌশল্যার কণ্ঠ শুনতেই জমিদার বাবু এবং তার স্ত্রী দুজনেই ভয়ে ঘাবড়ে গেলেন। শুনছো, ও এত বছর পর এখানে ভিক্ষা চাইতে এসেছে। আরে তাড়াতাড়ি ওকে কিছু ভিক্ষা দিয়ে এখান থেকে বিদায় করো। আমি চাই না অর্জুনের নজর ওর ওপর পড়ুক। এই নাও টাকা, আর এখান থেকে ভাগো। আমাদের গ্রামে আর কোনোদিন ভিক্ষা করতে আসবে না। ঠিক তখনই হিরো স্টাইলে তৈরি হয়ে অর্জুন সেখানে চলে এলো। সে তার বাবার সব কথা শুনে ফেলেছিল, তাই সে রেগে গিয়ে বলল, বাবা, এত বড় জমিদার হয়েও তোমার এতটুকু ভদ্রজ্ঞান নেই যে বয়োজ্যেষ্ঠদের সাথে কিভাবে কথা বলতে হয়? আম্মাজি, আপনি চলুন আমার সাথে। আপনার কাপড় ছিঁড়ে গেছে, আমি আপনাকে নতুন শাড়ি কিনে দিচ্ছি, আর ওখানেই আপনাকে পেট ভরে খাইয়ে দেব। আরে বাবা, এসব করার কি দরকার? তুমি তো আমাকে চেনোও না। থাক বাবা, তুমি যে আমার কথা এত ভাবলে, এটাই আমার জন্য অনেক। না আম্মাজি, আপনি শুধু আমার সাথে চলুন। অর্জুন একরকম জোর করেই কৌশল্যাকে সেখান থেকে নিয়ে চলে গেল। জমিদার বাবু আর তার স্ত্রী এসব দেখে অবাক হয়ে গেলেন। ঠিক তখনই সেখানে গ্রামের কিছু লোক চলে এলো। তাদের মধ্যে গ্রামের এক বয়স্ক কাকা জমিদারকে বললেন, আরে জমিদার বাবু, আপনার ছেলে এখন শুধরে যাচ্ছে, এতে ভয়ের কি আছে? আমরা দূর থেকে দেখলাম ও কিভাবে একজন ভিখারিনীকে সাহায্য করার জন্য নিয়ে গেল। মনে হচ্ছে আপনার ছেলে এবার আপনার ভাগ্য বদলে তবেই ছাড়বে। হ্যাঁ কাকা, আমিও তো ওনাকে সেটাই বোঝাচ্ছিলাম। চলুন ভেতরে যাই। অন্যদিকে অর্জুন কৌশল্যাকে নিয়ে একটা বিশাল বড় শোরুমের ভেতরে গেল এবং তাকে 5টি দামি দামি শাড়ি কিনে দিল। এরপর তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ালো এবং অনেকগুলো টাকাও দিল। আম্মাজি, এরপর আপনি যখনই আমাদের গ্রামে আসবেন, আমার সাথে অবশ্যই দেখা করে যাবেন। ঠিক আছে বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি জীবনে অনেক উন্নতি করো। আমি এখন আসি, আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। গিয়ে ওর জন্য রান্না করতে হবে। ঠিক আছে আম্মাজি, আপনি যান। আমি এখন নিজের জন্য একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছি। কৌশল্যা সেখান থেকে চলে গেল। সে বাড়ি পৌঁছাতেই এতগুলো টাকা আর দামি দামি শাড়ি দেখে তার ছেলে রোহান অবাক হয়ে গেল এবং নিজের মাকে বলল, মনে হচ্ছে মা, আজ লোকজন তোমার ওপর একটু বেশি